পুরো 3 বছর খোঁজ খবর করার পর আজ সংযুক্তার সঙ্গে আশিসের বিয়ের দিন পাকা হচ্ছিল। বাড়ির সবাইতে খুবই খুশি ছিল। বিশেষ করে সংযুক্তার ঠাকুমা মাধবী দেবী খুবই খুশি ছিলেন। তিনি আগে সংযুক্তাকে অপয়া বলতেন, কিন্তু এই বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার আনন্দের সীমা ছিল না। এদিকে সংযুক্তাও খুবই খুশি ছিল, কারণ আশিস একটি বড় এমএনসিতে চাকরি করত এবং সে খুব হ্যান্ডসামও ছিল। আশিসের কথাবার্তা, হাসি সবকিছুই সংযুক্তাকে খুবই আকর্ষিত করে। তারা দুজনে সংযুক্তার ঘরে বসে কফি খাচ্ছিল এবং কথা বলছিল। তখন আশিস বলে, এই রুমের ডেকোরেশনটা কে করেছে? খুব সুন্দর হয়েছে তো। রুমের ডেকোরেশনটা তো আমি নিজে করেছি। রুম ডেকোরেশন করতে আমার খুব ভালোই লাগে, আর আমি এসব নিয়েই তো পড়াশোনা করেছি। আচ্ছা, আপনার কি হবি, মানে আপনি কি কি করতে পছন্দ করেন? এভাবেই তাদের মধ্যে কথাবার্তা এগোয়। কথা শেষ হয়ে আসার সময় সংযুক্তা আশিসের ফোন নাম্বার চায় এবং বলে, আমার মনে হয় বিয়ের আগে একে অপরকে জানা খুব দরকার। আপনি যদি কিছু মনে না করেন তাহলে ফোন নাম্বারটা আমরা এক্সচেঞ্জ করে নিতে পারি। আরে এতে মনে করার কি আছে? তবে আমি একটু বিজি থাকি তো, তাই জন্য সবসময় আমি ফোন পিক করতে পারি না। ও কোনো ব্যাপার নয়, যখন আপনি ফ্রি হবেন তখনই ফোন করবেন। আমি তো সবসময় ফ্রি থাকি, আমি আপনার জন্য অপেক্ষা করে থাকবো। এমন সময় আশিসের ভাই সমাপন সেখানে আসে এবং বলে, দাদা একবার নিচে চলো, পুরোহিত মশাই তোমার বিয়ের দিন পাকা করতে এসেছে। আর বৌদি, তোমার যদি দাদার সঙ্গে কথাবার্তা বলা শেষ না হয় তাহলে দাদার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, নিয়ে নাও। সারা রাত ফোন করে সবকিছু জেনে নেবে। হা হা হা। সমাপনের কথা শুনে সবাই হেসে ওঠে। এরপর তারা নিচে যায় এবং পুরোহিত মশাই তাদের বিয়ের দিন পাকা করে দেয়। এক পরিবারের লোক অন্য পরিবারকে মিষ্টি খাওয়ায়। সামনের মাসেই বিয়ে। দুই পরিবার বিয়ের জন্য খুব ধুমধাম করে প্রস্তুতি নিচ্ছিল। বিয়ের 1 সপ্তাহ আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ে যত কাছে আসছিল সংযুক্তা ততই অস্থির হয়ে পড়ছিল। সে তার বান্ধবী রুমিকে বলে, আমাদের বিয়ে মাত্র আর 1 সপ্তাহ বাকি, কিন্তু এই 1 সপ্তাহ কিভাবে কাটবে আমি কিছুই বুঝতে পারছি না। আমার না খুব ভয় করছে। আরে এতে ভয় করার কি আছে? এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, আর প্রত্যেকটা মেয়েদেরই এরকম একটু আধটু টেনশন হয়। তারপর বল, আমাদের জামাইবাবু কেমন? খুব কথা হচ্ছে তাই তো? আচ্ছা, শুনেছি তোর নাকি একটা দেওরও আছে, সেও নাকি খুব হ্যান্ডসাম। তোর বিয়ে হয়ে গেলে আমাদের কানেকশনটা করিয়ে দিস কিন্তু। রুমির কথা শুনে সংযুক্তা হেসে ফেলে এবং বলে, আরে না না, আমাদের মধ্যে এখনো একবারও ফোনে কথাবার্তাই হয়নি। নাম্বার তো আমাদের দুজনের কাছেই আছে, কিন্তু আশিস ও তো আমাকে একবারও ফোন করেনি। কি তোরা কোন যুগে বাস করছিস? 1 সপ্তাহ পরে তোদের বিয়ে, আর তোরা এখনো একবারও ফোনে কথা বলিসনি? তুই এক কাজ কর, তুই আশিসকে ফোন করে ওর খবর নে। আর এমনিতেও আজকালকার দিনে ছেলে ফোন করুক বা মেয়ে ফোন করুক, সেটা কোনো বড় কথা নয়। বড় ব্যাপার হলো একে অপরকে জানা। এটা তোর জীবন, তাই তোকেই সবকিছু জানতে হবে। না বাবা, বাড়িতে সবাই জানতে পেরে যাবে যে আমি প্রথমে ফোন করেছি। আর সব থেকে বড় সমস্যা হবে যদি ঠাকুমা এ বিষয়ে জানতে পারে। উনি তো আমাকে কথা শুনিয়ে শুনিয়ে অস্থির করে তুলবেন। আরে বাবা, অত ভয় পাচ্ছিস কেন? তোর ঠাকুমা কি তোর কথা শুনতে পাবে নাকি? আর উনি জানতেই বা পারবেন কি করে যে তুই প্রথমে ফোন করেছিস? আমার মনে হয় আশিস বাবু নিশ্চয়ই এসব তোর ঠাকুমাকে বলতে আসবে না। আর যদি জানতেও পারে তাহলে আমরা বলে দেব যে প্যার কিয়া তো ডর না কিয়া। এই বলে রুমি হেসে ফেলে। এরপর সংযুক্তা আশিসকে ফোন করে। ফোন ধরে আশিস বলে, হ্যাঁ রুমি, কি খবর? হ্যাঁ ভালো আছি। আপনি তো একবারও ফোন করলেন না, তাই বাধ্য হয়ে আমি আপনাকে ফোন করলাম। আসলে আমি একটু ব্যস্ত আছি। হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার থেকে আমি রোজ আপনাকে ফোন করব, করে আপনার খবর নেব। এভাবেই তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলে। তারপর আশিস ফোন রেখে দেয়। সাধারণ বিয়েতে যেমন হয়, আশিসের মধ্যে সেরকম কোনোই উত্তেজনা ছিল না। সে নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিল। সংযুক্তাকে ফোন করার বা তার খবর নেওয়ার মতো তার সময়ই ছিল না। অন্যদিকে সংযুক্তা সবসময় চেষ্টা করত যে তাদের মধ্যে যেন একটা ভালো বন্ডিং তৈরি হয়। এর জন্য সে সবসময় কথা বলার চেষ্টা করত, কিন্তু আশিস তাকে সবসময় এড়িয়ে চলত। এমনই একদিন হঠাৎ আশিসের ফোনে সংযুক্তা ফোন করে। তখন আশিস বিরক্ত হয়ে বলে, ওহো, এই মেয়েটা আবার ফোন করেছে। দিনে 50 বার ফোন করে আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে। কি করি? ফোনটা কেটে দেবো না এভাবেই রেখে দেবো? সে যখন এমন করে ভাবছিল তখন সেখানে সমাপন আসে। সমাপনকে দেখতে পেয়ে আশিস তার হাতে ফোন দেয় এবং তাকে ফোন রিসিভ করতে বলে। তার দাদা তাকে ফোন দিয়ে অন্য ফোন নিয়ে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে আসে। বাধ্য হয়ে সমাপন ফোন রিসিভ করে এবং সংযুক্তার সঙ্গে কথা বলে। হ্যালো সমাপন, তুমি ফোন ধরেছো? তোমার দাদা নেই? আসলে দাদা অন্য কারোর সঙ্গে অন্য ফোনে কথা বলছে। ও আচ্ছা, নিশ্চয়ই অফিসের কারোর সঙ্গে কথা বলছে। সত্যি তোমার দাদা না কাজ নিয়ে এত সিরিয়াস, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি। বিয়ের পর তো মনে হয় তোমার দাদা আমাকে পাত্তাই দেবে না। যাই হোক সমাপন,
তোমাদের ওখানে বিয়ের প্রস্তুতি কেমন চলছে বলো তো? এভাবেই সংযুক্তার সঙ্গে সমাপনের অনেকক্ষণ কথাবার্তা চলে। সংযুক্তা এর পরেও আশিসকে ফোন করত, কিন্তু আশিস তার কল এড়িয়ে চলতো। সে কখনো কখনো ফোন রিসিভ করে দু একটা কথা বলতো, আবার কখনো কখনো ফোন সাইলেন্ট করে নিজের কাজ করে যেত। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ে। সকালে সেজেগুজে সংযুক্তা বসেছিল। সে বারবার আশিসকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু আশিস তার ফোনের কোনো উত্তরই দেয় না। এমন সময় সংযুক্তার ঠাকুমা মাধবী দেবী তার ঘরে আসেন এবং বলেন, কি ব্যাপার সংযুক্তা, তুই এভাবে মুখ ফুলিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি মেকআপটা শেষ করে বাইরে আয়। লোকজন তো আসা শুরু হয়ে গেছে, সবাই তোর কথা জিজ্ঞাসা করছে। তোর নীলু মাসি আর রাঙা মাসিও চলে এসেছে, এবার তো চলে আয়। ঠাকুমা, আমি অনেকক্ষণ থেকে আশিসকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু ও আমার কল রিসিভই করছে না। আমি তো কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি। আরে বাবা, এতে ব্যাপার বোঝার কি আছে? ও নিশ্চয়ই খুব ব্যস্ত আছে। ও ছেলে হয়েছে তো কি হয়েছে, ওকেও তো মেকআপ করতে হবে, শেরওয়ানি পরতে হবে। হয়তো এইসবের ঝামেলার মধ্যেই আছে। আজকালকার ছেলেরা একটুতে অস্থির হয়ে পড়ে। সব থেকে বেশি কাল করেছে এই মোবাইল ফোন। আগেকার দিনে আমাদের কাছে এসব ফোন টোন ছিল না, তাই আমাদের কোনো চিন্তা ভাবনাও ছিল না। বিয়ের দিন মেয়েরা নিশ্চিন্ত হয়ে বসে থাকতো। আমার কথা শোন, তুই ওইসব চিন্তা বাদ দিয়ে বাইরে আয়। ঠাকুমার কথা শুনে সংযুক্তা আশ্বস্ত হতে পারে না। তার চিন্তা ধীরে ধীরে বাড়তেই থাকে। এদিকে আশিসের বাড়িতে সবাই খুব টেনশনে থাকে, কারণ সকাল থেকে তারা আশিসকে কোথাও দেখেনি। আশিসের মা হেমা দেবী তার স্বামী রমাকান্ত বাবু ও ছেলে সমাপনকে বলে, আশিস কোথায়? সবাই তো তৈরি হয়ে নিয়েছে, আর এদিকে বরকর্তারই দেখা নেই। সময় পেরিয়ে যাচ্ছে, এত দেরি করলে বেরোবোটা কখন? বলেও গেল না কোথায় যাচ্ছে। এদিকে লোকজন বারবার ওর কথা জিজ্ঞাসা করছে। ওদেরকে আমি কি জবাব দেবো বলতো? এই ছেলেটা সবসময় আমাকে অস্থির করে রাখে। কি করে না করে কিছুই বোঝা মুশকিল। এই ছেলেটা কোথায় চলে গেল বলো তো? সকালবেলা তো আমি ওকে গার্ডেনে হাঁটতে আর কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখেছিলাম। আমি ভাবলাম ও বুঝি সংযুক্তের সঙ্গেই কথা বলছে। তারপর তো গাড়ি নিয়ে কোথাও একটা বেরিয়ে গেল। এখন ওকে ফোন করছি, ও ফোনটাও রিসিভ করছে না। আমার তো খুব চিন্তা হচ্ছে। আমিও সকাল থেকে দাদাকে খুঁজে পাচ্ছি না। তুমি দাঁড়াও, আমি একবার দাদাকে ফোন করে দেখি। সমাপন ফোন লাগায়, কিন্তু আশিস তার ফোনই তোলে না। হেমা দেবীর ফোনে একটি মেসেজ আসে এবং সে অবাক হয়ে বলে, ও মাই গড, এই ছেলে কি বলছে দেখো। মেসেজ করে বলছে, মা আমি এই বিয়ে করতে পারবো না। আমি রোহিণী নামে একটি মেয়েকে ভালোবাসি। বাবার ভয়ে আমি এতদিন কিছু বলতে পারিনি, কিন্তু আজ আমি ডিসিশন নিয়েছি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার জন্য অপেক্ষা করো না। এ কথা শুনে সবাই চমকে ওঠে। কেউ কল্পনাই করতে পারেনি যে আশিস এরকম একটি কাজ করতে পারবে। রমাকান্ত বাবু চিন্তায় এবং রাগে অস্থির হয়ে ওঠেন। দুই পরিবারের খুব নাম ডাক ছিল। এ কথা চারিদিকে রটে গেলে দুই পরিবারেরই বদনামের সীমা থাকবে না। তিনি অসহায়ভাবে পায়চারি শুরু করেন। ও কি পাগল হয়ে গেল নাকি? এবার কি হবে? সমাজে আমরা মুখ দেখাবো কি করে? না না না, এভাবে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে না। বন্ধুরা, এবার কি হতে চলেছে? এভাবে কি সংযুক্তার জীবন নষ্ট হয়ে যাবে? তার স্বপ্ন আশা সবকিছু ভেঙে যাবে? জানতে হলে আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখুন। আর আমাদের এই গল্পের সিরিজ আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আপনাদের সাপোর্ট পেলে আমরা এরকম নিত্য নতুন গল্প আরো আপনাদের কাছে পরিবেশন করব। ধন্যবাদ। শিবানী কাবেরীর বৌদি ছিল এবং তাদের দুজনকে একসঙ্গে দেখলে সকলেই বোন বলে মনে করত। আর তাদের দেখতে শুনতেও প্রায় একই ছিল। কয়েক বছর আগে শিবানীর তাপসের সঙ্গে বিয়ে হয়েছিল। তাপস তার মা মহেশ্বতা দেবী ও এক বোন কাবেরীর সঙ্গেই থাকতো। শিবানী ও কাবেরীর বাহ্যিক গঠন এক হলেও তাদের যোগ্যতা ও সম্মানে অনেকই তফাৎ ছিল। কারণ কাবেরী একটি কোম্পানিতে জব করত আর শিবানী একজন হাউসওয়াইফ ছিল, তাই তার ওই বাড়িতে খুব একটা মর্যাদা ছিল না। এমনই একদিন, বৌদি, ও বৌদি, আমার জন্য ইফতারির খাবার রেডি করে দেবে তো, কারণ আমি আজ অফিসেই ইফতারি করব। হ্যাঁ, রুয়াবজার শরবত দিতে ভুলবে না কিন্তু। হ্যাঁ বোন, কিন্তু আমি তো এখন ঘর মুছছি আর আমার হাত নোংরা ময়লাও আছে। তা তুমি যদি এখন একটু ওগুলো রেডি করে নিতে তাহলে খুবই ভালো হতো। ওহ বৌদি, আমার ভালো হওয়া খারাপ হওয়া দেখতে গেলে চলবে না। আমার এখন সময়ের অনেক দাম। আমি তোমার মতো বেকার আছি নাকি? আর তুমি জানো না নাকি যে আমি রোজা করেছি? হ্যাঁ দিদি, আমি জানি। যেখানে তুমি একা রোজা করনি,
এটা রমজানের মাস, আমিও রোজা করেছি। এই চুপ করো, এখন তোমার আর আমার রোজার মধ্যে অনেক তফাৎ আছে বুঝলে। তুমি যেখানে বাড়িতেই বসে বসে ইফতার গেলো, আর আমায় অফিসে অনেক কাজ করতে হয়। কি জানি বাবা, আমিও তো সারাদিন বাড়ির কাজ করি, তাহলে কি এগুলো কাজ নয়? যাকগে বাদ দাও, এখন কথা বাড়ালেই বেড়ে যাবে। কাবেরী এভাবেই মেজাজ দেখিয়ে বললে শিবানী তখন চুপ হয়ে যায় ও তখন সে হাত পরিষ্কার করে নেয় এবং কাবেরীর জন্য ইফতারির খাবার রেডি করে নিয়ে আসে। আর এটা শুধু সেদিনের নয়, প্রায় প্রতিদিনেরই ঘটনা ছিল, যেটা দেখে ও শুনে মহেশ্বরী দেবীও কিছু বলতো না। এভাবেই আরো কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন তখন বাইরে খুব বৃষ্টি হচ্ছিল আর কাবেরী কাদামাখা জুতো পরেই ঘরের মধ্যে ঢুকে পড়েছিল, যেটা দেখে শিবানী বলে, এই এই বোন, এটা তুমি কি করলে? আমি এক্ষুনি ঘর পরিষ্কার করে মুছে গেলাম, আর তুমি কাদামাখা জুতো পরে ঘরের মধ্যে চলে এলে? নিজের বৌদির উপর একটু খেয়াল করো, কত কষ্ট করে মুছলাম। ওহ বৌদি, এতে অসুবিধা কি আছে? তুমি তো সেই ঘরেই থাকো, আর একবার না হয় মুছে নেবে। এখন আমার জুতো খোলার সময় নেই, বুঝেছো? 5 মিনিটের মধ্যেই আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। কাবেরী এভাবে বললে তখন শিবানীরও কিছু বলার থাকে না। তখন সে মনে মনে বলে, বোন যখন থেকে জব করছে ওর অহংকার দিন দিন বেড়েই চলেছে। থাক, কি আর বলবো, ছোট বোন হয়, আর বৌদিকে তো সবকিছু সহ্য করতেই হবে। এরপর শিবানী আবারও ঘরের মেঝে মুছতে থাকে। এভাবে সেদিনটা কেটে যায়। কাবেরী প্রায় সময়ই শিবানীর সঙ্গে এরকম ব্যবহার করত। এভাবে নানা রকমের মধ্য দিয়ে কাবেরী শিবানীর উপর অত্যাচার করত। এমনই একদিন কাবেরী ঈদের শপিং করে নিয়ে আসে। এরপর সে বলে, নতুন জামা কাপড় রাখার জন্য আলমারিতে একটুও জায়গা নেই। আমি বরং এক কাজ করি, এই পুরানো কাপড়গুলো বৌদিকে দিয়ে আসি, সেই তো বৌদি পুরানো জামা কাপড় পরেই থাকে। এই বলে কাবেরী তার পুরানো জামা কাপড় জুতো তার বৌদি শিবানীকে দিতে চায়। তখন শিবানী বলে, বোন তুমি যে আমার কথা এত ভেবেছো এটাই আমার কাছে অনেক, কিন্তু তুমি এগুলো নিয়ে চলে যাও, আমার এগুলোর কোনোই প্রয়োজন নেই। আরে বৌদি, তুমি তো সেই ছেঁড়া ফাটা জামা পরে থাকো, দাদা তো তোমাকে নতুন কিছু কিনেও দিতে পারে না, তা আমারগুলো নিয়ে ব্যবহার করলে তুমি কি ছোট হয়ে যাবে? না বোন, এখানে ছোট বড়র ব্যাপার নয়, কিন্তু তোমার দাদা কষ্ট পাবে। তোমার দাদা পরিশ্রম করে যা উপায় করে তা দিয়ে আমাকে যা কিনে দেন তাতেই আমি অনেক সন্তুষ্ট আছি, আমার এসব কিছুই দরকার নেই। শিবানী এভাবে বললে কাবেরী এক প্রকার রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে মনে মনে বলে, বেশি নাক খাড়া, এদিকে 2 পয়সা রোজগার করতে পারে না, আবার বেশি অ্যাটিটিউড। নিতে হবে না, যা তো, আমি বরং কোনো ভিখারিকে দান করলে তারা বেশি খুশি হবে। এই বলে কাবেরী তার পুরানো জামা কাপড় জুতোগুলি একটি ভিখিরিকে দান করে দেয়। এদিকে শিবানী মনে মনে ভাবে, কাবেরীর অহংকার দিন দিন বেড়েই যাচ্ছে। ও নিজের দাদাকেও শেষ পর্যন্ত ছোট করতে ছাড়লো না, আর যেটা ও নিজেও বুঝতে পারলো না। এমনই একদিন কাবেরী তখন অফিসে ছিল। শিবানী সন্ধ্যায় ইফতারের জন্য ফলমূল কাটছিল। এরপর তাদের ইফতারের সময় হয়ে যায়। তখন মহেশ্বরী দেবী বলে, এই যে বৌমা, তুমি ইফতারের জন্য এত ব্যস্ত হয়ে যাচ্ছ কেন? কাবেরীকে তো আসতে দাও, আবার বেশ সারাদিন রোজা করে অফিসে পরিশ্রম করছে, আর তুমি ঘরে বসে গেলার জন্য অস্থির হয়ে যাচ্ছ। আসলে মা, আজান হওয়ার সাথে সাথে ইফতারি করতে হয়, আর আমি সেজন্যই এত ব্যস্ত হচ্ছি। আর কাবেরী তো বললো আজ ওর অফিস থেকে ফিরতে লেট হবে, সেজন্যই আমি ওর জন্য ইফতারির ব্যবস্থা করিনি। শিবানী এভাবেই বলছিল। ঠিক তখনই কাবেরী সেখানে এসে উপস্থিত হয়। এরপর সে বলে, মা দেখেছো তো তোমার বৌমা রোজা করেও কত মিথ্যে কথা বলছে। আমি আবার কখন বললাম যে আমার ফিরতে দেরি হবে? তার মানে ও আমাকে না খাইয়ে মারার প্ল্যান করছে। ছি বৌমা ছি, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি তোমার মনে আমার মেয়ের জন্য এত হিংসা। আর এইসব ফলফুল কি তোমার বরের পয়সায় আসছে নাকি? এইসব আবার মেয়ের রোজগারের টাকায় কেনা, আর তুমি তাকেই না খাইয়ে মারার প্ল্যান করছো। মা, এ আপনি কি বলছেন? বোনকে আমি আমার নিজের বোনের মতোই ভালোবাসি, আর আমি এরকম চাইবই বা কেন? যেখানে ওর দাদার টাকার উপর ওর সমান অধিকার আছে, আমি কখনো এইসব নিয়ে পার্থক্য করি না মা। ন্যাকা ষষ্ঠী, যাও যাও তো, আর বাহানা করতে হবে না। আমার মেয়েকে ইফতারের ফল দাও। আয় মা, ইফতারি করবি আয়। কিন্তু মা, তোমার বৌমা আমার জন্য ফল কেটেছেই বা কোথায় যে আমি ইফতারি করব? আরে সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই এই ফলগুলোই খা। আর বৌমা তো সেই ঘরেই থাকে, বৌমা না হয় কিছু নাই বা খেলো,
ও পরে কিছু খেয়ে নেবে ক্ষণে। মহেশ্বরী দেবী এভাবে বললে শিবানীর তখন চোখে জল চলে আসে এবং এক গ্লাস জল খেয়েই উঠে পড়ে। এভাবেই সেদিনটা কেটে যায়। এরপর শিবানী মনে মনে ভাবে, না এভাবে চলতে পারে না, আমাকে যাই হোক একটা করতেই হবে। আমার বাবার আর্থিক সমস্যার জন্য আমাকে লেখাপড়া করাতে পারেনি, আজ আমাকে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতেই হবে। শিবানী এভাবেই মনে মনে লেখাপড়া করার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপর সে তার স্বামীর সঙ্গে পরামর্শ করে লেখাপড়া করতে থাকে। সে দিনে সংসারের যাবতীয় কাজকাম করত এবং রাত জেগে পড়াশোনা করত। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। এমনই একদিন কাবেরী একটি ইফতার পার্টি রেখেছিল। সেখানে তার অফিস কলিগ থেকে আরম্ভ করে আত্মীয় স্বজনরা বেশ নামি দামি পোশাক পরেই এসেছিল। কাবেরীও নামি দামি পোশাক আভিজাত্য জুয়েলারি পরেই রেডি হয়েছিল। এরপর শিবানী সেখানে আসে এবং সেও একটি ব্র্যান্ডেড ড্রেস এবং আভিজাত্য জুয়েলারি পরেই এসেছিল। তাকে এরকম ড্রেসে দেখে কাবেরী বলে, কি গো বৌদি, তুমি এত নামি দামি পোশাক কোথা থেকে পেলে? ও নিশ্চয়ই কোনো দোকান থেকে চুরি করেছো, তাই তো? এছাড়া তোমার ভাগ্যে কি করেই বা জুটবে? কাবেরী তখন এভাবেই শিবানীকে অপমান করছিল। ঠিক তখনই একজন আত্মীয় বলে, এই কাবেরী, তোর দাদা বৌদি তো খুবই দারিদ্র ছিল রে, তারা এত নামি দামি পোশাক কোথা থেকে পেলো? কেসটা কি? আরে কোথা থেকে আর পাবে, মনে হয় কোনো দোকান থেকে চুরি টুরি করেছে হয়তো। ওদের তো আর ওইসব নামি দামি পরার ক্ষমতা নেই, সেই চুরি করা ছাড়া আর কি বা করতে পারে। কাবেরী চুপ করো, অনেকক্ষণ থেকে তোমার অনেক কথা শুনছি। তুমি তো দেখছি ছোট বড় ভুলেই গিয়েছো কাকে কেমন করে সম্মান করতে হয়। অর্থের লোভে তুমি সবকিছুই ভুলে গিয়েছো দেখছি। ওহ বৌদি, তোমার ওই ডায়লগ বন্ধ করো। আমি ভুল কি বলেছি? যেটা সত্যি সেটাই বলেছি। না কাবেরী, এটা তোমার ভুল ধারণা। আসল সত্যিটা হলো আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছি, যেখানে আমার স্যালারি 40,000-এরও বেশি। কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তো লেখাপড়া কিছুই জানতে না। হ্যাঁ, এ সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি আমাকে অনেকই ছোট বড় কথা শুনিয়েছিলে, তার জন্য আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। কারণ আমি আর যা কিছু হতে পেরেছি তোমাকে জবাব দেওয়ার জন্যই হয়েছি। কিন্তু বৌদি, তুমি তো সারাদিন ঘরের কাজ কাম করতে, তাহলে পড়াশোনা কখন করতে? আমি সারাদিন ঘরের কাজ কমপ্লিট করে রাত জেগে অনেক পরিশ্রম করে লেখাপড়া করেছি। যখন সারা দুনিয়া আমাকে অশিক্ষিত মূর্খ বলতো, আমার খুব একটা খারাপ লাগতো না। কিন্তু তোমরা যখন আমার নিজের লোক হয়ে এভাবে বলতে, আমার তখন খুবই খারাপ লাগতো। তাই আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। তারা সকলে যখন এভাবেই কথা বলছিল, তখন ওই মাল্টিন্যাশনাল কোম্পানির বস সুস্মিতা সেন আসে এবং বলেন, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু শিবানীর মতো এত ট্যালেন্টেড আর এত পরিশ্রমী মানুষ খুবই কম দেখেছি। শিবানী, তোমার পড়াশোনার প্রতি ভালোবাসা আর তোমার পরিশ্রম দেখে আমি মুগ্ধ হয়েছি। আর আমি খুবই ভাগ্যবান যে তোমার মতো কাউকে আমার কোম্পানির ম্যানেজার করতে পেরেছি। বসের মুখে এরকম কথা শুনে কাবেরীর মুখ খোলা কি খোলা থেকে যায়। এরপর কাবেরী বলে, কি ম্যানেজার? ব্যাপারটা তো ঠিক আমি বুঝতে পারলাম না। হ্যাঁ কাবেরী, শিবানী হচ্ছে তোমার ম্যানেজার আর তুমি শিবানীর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আজ থেকে তুমি শিবানীর আন্ডারে কাজ করবে। কথাটা শোনা মাত্রই কাবেরীর পায়ের মাটি সরে যায়, কারণ সে কল্পনাও করতে পারেনি একদিন যাকে তার মূর্খতার জন্য এত অপমান করে এসেছে, আজ সেই তার ম্যানেজার হয়ে গিয়েছে। এরপর ওখানে উপস্থিত সকলেই শিবানীর অনেক প্রশংসা করতে থাকে। এরপর মহেশ্বরী দেবী বলেন, বৌমা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি লেখাপড়ায় কম ছিলে বলে আমি অনেকই তোমার উপর জুলুম করেছি, অনেক ছোট বড় কথা শুনিয়েছি, যেটা আমি একেবারেই করে ঠিক করিনি। মানুষের দক্ষতা তার চর্মে নয়, তার কর্মে থাকে। বৌদি, আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো আমার জানা নেই, তবুও আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। ছোট বোন ভেবে আমায় ক্ষমা করে দাও বৌদি। আরে পাগলি মেয়ে কোথাকার, আমি তোমাকে প্রথম থেকেই আমার ছোট বোনই ভাবতাম। আর আমি তোমার উপরে একটুও রেগে নেই, কারণ আমি যা কিছু হতে পেরেছি আজ তোমার জন্যই হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এরপর কাবেরী এবং মহেশ্বরী দেবী তাদের ভুল বুঝতে পারে, যাতে করে তাদের সংসারে আর কোনোই সমস্যা থাকে না। এরপর তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।